নমস্কার, শুকতারায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আমাকে চাই। শ্রী সমরেশ মজুমদারের লেখা এই গল্পটি আজ আমি পাঠ করে শোনাব। আপনাদের কাছে একান্ত অনুরোধ, যদি গল্পটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আর অতি বিলম্ব না করে শুরু করছি আজকের গল্প। হলুদপুরের নাম কোনো মানচিত্র নেই। জেলার অন্য অনেক জায়গার নাম মুখে মুখে ঘোরে, কিন্তু হলুদপুরের কথা বড় একটা শোনা যায় না। কোনো কলকারখানা নেই, ব্যবসাপাতি বলতে কয়েকটা দোকান। অথচ জায়গাটা নাকি বর্ধিষ্ণু, বেশ বড়সড়, কিন্তু অনেক বাড়ি আছে এখানে। বাড়ি আর বাগান এবং বেশ ছিমছাম রাস্তাঘাট। বাতাসে ধোয়া নেই, কর্কশ আওয়াজ বাজে না, এমনকি পূজা পার্বণেও মাইকও নয়। হলুদপুরের মেয়েরা বড় সুন্দরী, তাদের ভালো ভালো পাত্রের সঙ্গে বিয়ে হয়ে যায়। ওই একটা ব্যাপারে অবশ্য অনেকেই খোঁজখবর নেয়। ইদানিং বিবাহযোগ্য মেয়ে বলতে আর কেউ নেই। যে আছে তার বয়স মাত্র 12 এবং তাকে দেখলে মেয়ে বলে ভাবাই কঠিন। হলুদপুরের অন্নদা মুখার্জি শান্তশিষ্ট মানুষ, স্কুলে পড়ান। স্ত্রী পরপর 2টি মৃত সন্তান প্রসব করায় এক সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন। সন্ন্যাসী ঢুলুঢুলু চোখ করে জিজ্ঞাসা করেছিল, কি চাস? বাবা, আমার বংশ রক্ষা করে দাও। সন্তান পৃথিবীতে আসছে মৃত হয়ে। ঠিক আছে, হবে, ছেলে হবে তোর, আর মেয়ে যদি হয় ছেলে সাজিয়ে রাখবি। অন্নদা মুখার্জির স্ত্রী বৎসরান্তে কন্যা সন্তান প্রসব করলেন এবং তার শরীরে প্রাণ ছিল। যে মহিলা দায় এর কাজ করতেন তিনি 5 জনকে বলে বেড়ান, কি মেয়ে বাবা, শত চেষ্টা করেও কাঁদাতে পারিনি এক ফোঁটাও। মেয়েটি বেঁচে গেল। সেই বাচ্চা এমন বাচ্চা যে হলুদপুরের মানুষজন ভুরু কুচকায়। মেয়ের নাম রাখার সময় অন্নদা মুখার্জির সমস্যা হয়েছিল। সন্ন্যাসীর নির্দেশ অনুযায়ী কোনো মেয়েলি পোশাক কেনা হয়েছিল না। তবে দুগ্ধপোষ্য শিশুদের তো একটাই পোশাক থাকে। 7 মাসের ভাতের সময় ফ্রকের বদলে শার্ট এলো, ইজারের বদলে প্যান্ট। একেবারে মেয়েলি নাম না রেখে অন্নদা মুখার্জি রাজশেখর বসুর চণ্ডালিকা ঘেটে নাম রাখলেন মোহর। তার মনে হলো এতে চট করে বোঝা যাবে না নারী না পুরুষ। 12 বছরের মোহরের চলাচলনে নারীত্ব বলতে বাঙালি যা বোঝে তার বিন্দুমাত্র নেই। সে আর 5টা ছেলে যা করে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ায়। তারা যেমন শব্দাবলী ব্যবহার করে তাতে তার সংকোচ হয় না। এমনকি স্কুলের মাঠে গোলকিপার হয়ে তার খেলা দেখতে ভিড় জমে যায়। হলুদপুরের একমাত্র স্কুলটিতে মেয়েদের একসঙ্গেই পড়ে, ছেলে ও মেয়েরা। মোহর ছেলেদের সঙ্গেই মেশে। তার পরনে হাফ প্যান্ট এবং শার্ট, মাথার চুল ছেলেদের মতন ছাটা। এবছর স্কুলের জুনিয়র ফুটবল দলে সে যে গোলে খেলেছে ছেলেদের সঙ্গে। তার তৎপরতায় হলুদপুরের একটাও গোল না খেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মানুষের কান এবং চোখ অভ্যেসে সব মেনে নেয়, মোহরকেও মেনে নিয়েছে। ম্যাচ চলাকালীন দলীয় কোনো খেলোয়াড় ভুল করলে গোলপোস্টের নিচে দাঁড়ানো মোহর যখন গালাগাল দেয় তখন সেটাকে স্বাভাবিক মনে হয় দর্শকদের। মোহরের ইচ্ছে সে জেলার জুনিয়র টিমে খেলবে। গোলকিপার হিসেবে এখন তার রেকর্ড সেরা। কিন্তু গেমস টিচার শান্তিবাবু মাথা নাড়লেন, না, তা হয় না। আমার স্কুল টিমেই তোকে খেলাচ্ছি খানিকটা বেআইনি করে। জেলা টিমে তোমাকে নেওয়া যাবে না। কেন না? আফটার অল তুই তো মেয়ে। টুর্নামেন্টটা ছেলেদের টুর্নামেন্ট, অন্য টিম আপত্তি করবেই। আমি মেয়ে তো কি হলো, কোনো ছেলের চেয়ে কি কমতি আছি? এই, তুই আমার সামনে ওসব শব্দ বলবি না। কী সব শব্দ? কমতি আবার কি? কম বলতে অসুবিধা হয়? স্যার আপনি না। খুব হালকা হাসল মোহর। কম আর কমতি তো একই মানে। যাকে আমার বয়সী যে কোনো ছেলে যা পারে তার চেয়ে আমি ঢের বেশি পারি। তাহলে আমাকে নেবে না কেন? এখন হয়তো পারিস, পরে পারবি না।
পরের কথা পরে দেখা যাবে। হলুদপুর থেকে সেবার 3 জনকে জেলা দলে নির্বাচন করা হলো এবং অবশ্যই মোহরের নাম নেই। মোহরকে দাদাবার ছেলের অভাব হয় না। সে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করল। তিনি চশমা খুলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমাকে একটা কথা বলি, সামনের বছর থেকে মেয়েরা যা খেলে, সেই ধরো ব্যাডমিন্টন, ওইগুলো খেলো, ফুটবল খেলো না। কেন? ওটা মেয়েদের খেলা নয়? ওই খেলার গায়ে জোর লাগে, বুঝলে, ধাক্কাধাক্কি চলে। তুমি বড় হচ্ছ, এটা ঠিক নয়। স্যার, আমার গায়ে জোর আছে। কেউ আমাকে ফাউল করলে আমি হজম করব না। আর একটা কথা আপনাকে বলে রাখি, আর এর সাথে বড় হওয়ার কোনো সম্পর্ক নেই। গায়ের জোরই আসল জোর। মুখের ওপর জবাব দিল মোহর। অতএব হেডমাস্টার মশাই অন্নদা মুখার্জিকে ডেকে পাঠালেন। তিনিও এই স্কুলেরই শিক্ষক। মোহরের সামনে খুব ভদ্রভাবে তাকে সমস্যার কথা বলে শোনালেন। মেয়েকে বোঝান। মোহর বলল, বাবা, উনি বলছেন ফুটবল মেয়েদের খেলা নয়, কিন্তু কলকাতায় মেয়েরা ফুটবল খেলে, ইন্টার স্টেট প্রতিযোগিতা হয়। আর আমার দলের কারোর চেয়ে আমি খারাপ খেলি বলো? এবার অন্তত 11টা শিওর গোল আমি বাঁচিয়েছি। এ কথা শান্তি স্যারই বলেছেন। অন্নদা মুখার্জি মেয়ের দিকে তাকালেন। 12 বছরেই মেয়ে 5 ফুট 2 ইঞ্চিতে পৌঁছে গেল। যদিও মেয়েদের শারীরিক চিহ্নগুলো শরীরে তেমন একটা প্রকট নয়, কিন্তু স্ত্রীর কাছে জেনেছেন মোহরের নারীত্ব এসে গিয়েছে। তিনি এতকাল প্রশ্রয় দিয়ে এসেছেন, সন্ন্যাসীর কথা মনে রেখে, স্ত্রীর আপত্তি উপেক্ষা করেও। কিন্তু এখন বোধ হয় তার মত পাল্টানো উচিত। অন্নদা মুখার্জি বললেন, মোহর, আইন যদি না থাকে তাহলে আপত্তি জানিয়ে কোনো লাভ নেই, সেটাকে মেনে নেওয়াই ভালো। আইন কোথায় লেখা আছে আমি দেখতে চাই। গোজ হয়ে বলল মোহর। অন্নদা মুখার্জি উষ্ণ হলেন। এইভাবে কথা বলো না, তোমার বয়স এটা মানাচ্ছে না। হেডমাস্টার মশাই হাসলেন। শোনো মোহর, আমরা তোমাকে স্নেহ করি বলে অনেক কিছু প্রশ্রয় দিই। এই যেমন ধরো তোমার ইউনিফর্ম। তুমি স্কুলে মেয়েদের পোশাক পরো না, তবু তো কখনো কিছু বলিনি, কিন্তু বাইরের লোক সে কথা শুনবে কেন? আইনের কথা বললে ওটা আমিও শুনেছি, পড়েছি। তোমার মনে যদি কোনো সন্দেহ থাকে তো কাল রোববার বাবাকে নিয়ে শহরে চলে যাও। বিখ্যাত ব্যবসায়ী হরেন রায় মহাশয়ের সঙ্গে দেখা করো। তিনি জেলা ফুটবলের সভাপতি, সব কিছু জানেন। তিনি যদি রাজি হন তাহলে ওর ওপর আর কথা কি? স্ত্রী তীব্র আপত্তি করলেন। পড়াশোনা শিখই তুলে মেয়ে যাচ্ছে ফুটবল খেলার তদ্দরি করতে, আর বাবা তাকে ইন্ধন জোগাচ্ছে। কিন্তু অন্নদা মুখার্জির মনে হয় জোর করে কারোর ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়, বরং মোহর নিজেই জানুক কোথায় থামতে হবে। ওর জীবনযাপনের পদ্ধতি ওর নিজেরই শেখা উচিত। তাই স্ত্রীর কথা কান না দিয়ে তিনি পরের দিন শহরের বাস ধরলেন। 12 বছরের জীবনে মোহর শহরে এসেছে কয়েকবার। পুজোর আগে কেনাকাটা করতেই বেশিরভাগ সময় আসতে হয়েছে, আর একবার কলকাতায় বড় টিমের খেলা দেখতে। মায়ের আপত্তি সত্ত্বেও আজ সে জিন্সের প্যান্ট আর শার্ট পরে এসেছে। এই প্যান্টটার ওপর ওর বেশ মায়া আছে। অন্নদা মুখার্জির এক মাস্তুতো ভাই বিদেশ থেকে সম্প্রতি পাঠিয়েছিল মোহরের জন্য। কাটছাটি আলাদা। হরেন রায়ের বাড়িটি বিশাল। রবিবার বলেই তার বৈঠকখানায় ঘরে ভিড় প্রচণ্ড। জেলার খেলাধুলা বিষয়ক সমস্যা নিয়ে অনেকেই আলোচনা করতে এসেছেন। ঘরের এক কোণে বাবার পাশে দাঁড়িয়ে বৃদ্ধকে দেখল সে। ফর্সা, গোলগাল, মাথায় টাক, চোখের তলায় কমলালেবুর মতন মাংস ঝুলছে। অন্যদের সঙ্গে কথা বলতে বলতে তার চোখ কেবলই মোহরের দিকে চলে যাচ্ছিল। মনে মনে মোহর সাদা বাঘের ছবি ভাবল। তারপরে এই শুয়োরের কথা মনে এলো, চর্বিওয়ালা সাদা শুয়োর। টেবিলের উল্টো দিকে শরীর হেলিয়ে বসে আছেন হরেন রায়। তিনি গলা ধরলেন, এদিকে, হ্যাঁ এদিকে এসো, কী চাই তোমার? অন্নদা মুখার্জি ব্যস্তে মেয়েকে নিয়ে এলেন। ভিড়টা একটু আলগা হয়ে সামনে পৌঁছে তিনি নমস্কার করলেন। আগে আমি একজন শিক্ষক, নাম অন্নদা মুখার্জি, হলুদপুরে থাকি।
হলুদপুর? ও হ্যাঁ, ওখানে ফুটবল খেলা হয় তাই না? আগে ছেলেরা খেলে। 3জন জেলার জুনিয়র দলে চান্স পেয়েছে। বাহ, তাদের মন দিয়ে খেলতে বলুন। ভালো খেলতে থাকলে আমার টিমে নিয়ে নেব। চোখ বন্ধ করলেন হরেনবাবু। এটা কি? আগে আমার মেয়ে, প্রণাম করো। অর্ণদা মুখার্জি ইশারা করলেন। মোটেই ইচ্ছে ছিল না। মোহর কি করবে বুঝতে না পেরে শুধু এক পা এগোলো। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলেন হরেন রায়। খপ করে তার হাত ধরে বসে উঠলেন। থাক থাক, প্রণাম কেন? তুমি মেয়ে। হ্যাঁ, দেখো তো, মেয়ে বলে মনেই হয় না। কি বলেন আপনারা? সঙ্গে সঙ্গে সমর্থক সূচক গুঞ্জন উঠল। হরেন রায় আবার চোখ খুললেন। আজকাল অবশ্য ছেলে মেয়ে তফাৎ খুব একটা নেই। মার্টিনাকে দেখে কেউ মেয়ে বলে ভাববে? কি সার্ভ! তুমি কি করো? ফুটবল খেলি। হ্যাঁ, ফুটবল? কার সঙ্গে? হাতটা ধরেই ছিলেন হরেনবাবু। মোহর হাতের চিটোই ওর আঙুলের চাপ অনুভব করছিল। বিচ্ছিরি রকমের অনুভূতি। অন্নদাবাবু জবাব দিলেন, আগে ও আমাদের স্কুল টিমের গোলকিপার, ছেলেদের সঙ্গে খেলে। পাশে বসে থাকা এক পৌর বলে উঠল, আচ্ছা তুমিই মোহর, খুব ভালো খেলো শুনেছি। তাই নাকি? হরেন রায় উচ্ছ্বসিত। ভালো খেলে? স্কুল টিমে খেলে? মেয়ে হয়ে? পৌর বললেন, ওর কথা আমরা আগেও শুনেছি। ওর জন্যই হলুদপুর এবার চ্যাম্পিয়ন হয়েছে, একটাও গোল না খেয়ে। শান্তি ওদের গেম টিচার, তাই তো? হ্যাঁ। অন্নদাবাবু মেয়ের প্রশংসায় খুশি হচ্ছিলেন। হরেন রায় মেয়েকে আরও একটু কাছে টেনে কোমরে হাত রাখলেন। এই যে দেখছি দারুণ মেয়ে, তা আমার কাছে কী উদ্দেশ্যে আগমন? মোহরের অস্বস্তি হচ্ছিল কোমরে। সেটাকে উপেক্ষা করে সে বলল, এমন কোনো আইন আছে যে ছেলেদের টিমে মেয়েরা খেলতে পারবে না? তুমি তো স্কুল টিমের খেলোয়াড়, তোমার আইনে কি দরকার? আমি জেলার টিমে খেলতে চাই। আমার চেয়ে ভালো করে জুনিয়র গোলকিপার নেই। হরেনবাবু এবার পৌরর দিকে তাকালেন। পৌর বললেন, কিন্তু মা, আমাদের তো মেয়েদের ফুটবল চালু হয়নি। কলকাতায় হয়েছে, আর ডিস্ট্রিক্ট জুনিয়র টিম অবশ্য রয়েছে বয়েজের, সেখানে তো মেয়েদের নেওয়া যায় না। কোন আইনে আছে নেওয়া যায় না? নামই তো বলে দিচ্ছে বয়েজ টিম। আমার বয়সে কোনো ছেলে 10টা পেনাল্টি মারলে অন্তত 4টে আমি বাঁচাবো। অন্য কোনো ছেলে গোলকিপার দাঁড়াক, আমি গুনে গুনে 10টায় 8টা গোল দেবো। তাহলে আমি ছেলেদের থেকে কম কিসে? মোহরের গলায় জেদ স্পষ্ট। হরেনবাবু মাথা নাড়লেন, না, তুমি কম নও, তবে আমি নিয়ম ভাঙতে পারি না। নিয়মটা করেছে কে? তা তো জানি না। আগে স্বামী মরলে বউকে পুড়িয়ে মারার নিয়ম ছিল, এখন কি মানা হয়? আমরা সবাই মিলে আলোচনা করে দেখি। তার চেয়ে তুমি যদি কলকাতায় গিয়ে মেয়েদের লিগ খেলতে চাও, আমি তারও ব্যবস্থা করে দিতে পারি। কি, মেয়েকে পাঠাবেন? হরেনবাবু অন্নদা মুখার্জিকে প্রশ্নটা করলেন। অন্নদা মুখার্জি মুশকিলে পড়লেন। কোনো মত তিনি বলতে পারলেন না। তিনি শেষে বললেন, একটু ভেবে দেখি। বাড়িতেও তো বলা দরকার। ভাবুন, ভেবে জানাবেন। আপনার মেয়ের ওপর আমার নজর রইল। হরেন রায় হাত সরালেন। বাইরে বেরিয়ে এসে মোহর বলল, ধুত, আমি আর ফুটবল খেলবো না। অন্নদা মুখার্জি মেয়ের দিকে তাকালেন। তার খুব খারাপ লাগছিল। একটু সান্ত্বনা দেবার ভঙ্গিতেই তিনি বললেন, আমার মনে হয় তোমার মাকে রাজি করানো যাবে। কেন? ওই যে উনি বললেন কলকাতায় পাঠাতে। না, আমি কলকাতায় মেয়েদের দলে খেলবো না। তোমাকে কাউকে রাজি করাতে হবে না। অন্নদা মুখার্জি ও তার স্ত্রী ভেবেছিলেন মেয়ে একটা বড়সড় ধাক্কা খেয়েছে এবং তার ফলে ওর জীবনে বড় রকমের পরিবর্তন আসবে। হয়তো ছেলেমেয়ে ব্যাপারটা কাটিয়ে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটল না। খেলার মাঠে যাওয়া ছেড়ে দিল মোহর, কিন্তু ছেলেদের সঙ্গে আড্ডা মারা ছাড়ল না। পোশাক এবং আচরণও একই রইল, শুধু এবার ওকে ঘন ঘন লাইব্রেরির থেকে বই আনতে দেখা গেল। এই ব্যাপারটা অর্ণদা মুখার্জিকে বেশ খুশি করল। হলুদপুরে এখন বিবাহযোগ্য যুবতী নেই, কিন্তু কিশোরী বা বালিকার সংখ্যা কম নয়। এরা সবাই মোহরের দিকে অন্যরকম চোখে তাকায়। সেই চোখটা তৈরি হয়েছে বাড়িতে মেয়েদের কথা শুনে শুনে। 12 বছরের মেয়েকে ছেলে সাজিয়ে রাখা
তাদের মায়েরা পছন্দ করে না এবং তাই নিয়ে প্রায় আলোচনা করেন। সেই আলোচনা শেষ হয় একটা আশঙ্কায়, যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে। বলার ধরন মনে হয় সেরকম কিছু ঘটলে তারা দুঃখিত হবেন না। নিজের কিশোরীকে তারা সর্বসময় সতর্ক করে দেন সমবয়সী বা উঁচু ক্লাসের ছেলেদের থেকে দূরে থাকতে। তারা কথা বলতে এলে যেন এড়িয়ে চলে যান এমন নির্দেশ দেওয়া আছে। মেয়েরাও বুঝে গিয়েছে প্রতিটি ছেলের মনেই কুমতলব পুষে রাখে এবং মেয়েদের ঠকিয়ে দেওয়ার জন্য ঘুরঘুর করে। এই ঠকিয়ে দেওয়ার ধরনটা কারোর কাছে অস্পষ্ট তো কারোর কাছে চূড়ান্ত। ফলে কৌতূহল থাকলেও মেয়েরা অন্য ভূমিকা নিয়ে চলে। মোহরের মধ্যে সবসময় ছেলে মেয়ে আছে। প্যান্ট শার্ট থেকে চুল, হাঁটাচলা থেকে কথা বলা, এমনকি ছেলেদের মতো শালা ইত্যাদি শব্দ ব্যবহার করুন। মোহর এত স্বাচ্ছন্দ্য যে তাকে ছেলে বলে ভাবতে কোনো অসুবিধা হয় না মেয়েদের। এবং সে যখন শারীরিক দিক থেকে ছেলে নয়, তাই তাকে ঠকিয়ে কিছু নিয়ে যেতে পারার ক্ষমতা তো কারণ নেই। অতএব এমন একজনের সঙ্গে বন্ধুত্ব করার অভিলাষ কারো কারো মনে তীব্র হলো। যেহেতু আর 5টা ছেলের মতন মোহরের কোনো মেয়ে বন্ধু নেই, তাই ওদের মধ্যে কেউ কেউ সাহসী হয়। স্কুল ছুটির পর একটা মিষ্টি চেহারার কিশোরী হঠাৎই তার সামনে এসে বলল, তুমি যদি কাউকে না বলো তোমাকে একটা জিনিস বলতে পারি। কি জিনিস? মেয়েটার নাম রঞ্জনা। মোহর চেনে এবং জানে এরা তাকে পছন্দ করে না। আগে বলো, কাউকে বলবে না? মেয়েটা হাসছিল, তার চারপাশে তাকাচ্ছিল। ওর মুখ লাল। বেশ, বলবো না। মোহর সোজা হয়ে দাঁড়ালো। ধরো। চট করে একটা ভাঁজ করা কাগজ মোহরের হাতে ধরিয়ে দিয়ে মেয়েটা দ্রুত উধাও হয়ে গেল। মোহর খুব অবাক হলো। এই সময় ওর 2 ছেলে বন্ধু এগিয়ে আসছিল। তাদের একজন হেসে বলল, তোকে কি দিয়ে পালালো রে? তাতে তোর কি? মোহর কাগজটা পকেটে ঢুকিয়ে রাখলো। এমনভাবে গেল যেন প্রেমপত্র দিয়েছে। দ্বিতীয়জন বলল, তুই একটা ইডিয়েট। মোহরকে কেন প্রেমপত্র দেবে? মোহর চোখ ছোটো করলো। কেন? আমাকে দিতে দোষ কি? দ্বিতীয়জন হাসলো। দূর, মেয়েতে মেয়েতে প্রেম হয় নাকি? মোহর মানতে চাইল না। মেনে নিলে যে সে হেরে যাবে, হয় না? কখনো না। যে কোনো সিনেমায় দেখবি একজন হিরো আর একজন হিরোইন থাকে। মিঠুন চক্রবর্তী, রেখা। হিরো নেই, 2জন মেয়ে সিনেমার নায়ক নায়িকা হয় নাকি? মোহর একটু নিষ্প্রভ হলো। কথাটা সত্যি। সিনেমার পোস্টারে হেমা মালিনী আর রেখার নাম জিতেন্দ্র, আর হেমা মালিনীর বদলে যে কোনো দিন সে দেখেনি। এই সময় প্রথম ছেলেটি খ্যাক খ্যাক করে হেসে উঠল। মোহর রেগে গেল। তুই হাসছিস কেন? ক্লাস 10-এর সুভাষদা সেদিন আমাকে বলেছিল, বিদেশে ছেলেদের সঙ্গে ছেলেদের প্রেম হয় আর মেয়েদের সঙ্গে মেয়েদের। সেই প্রেমে বাচ্চা কাচ্চা হয় না। তোরাও তাই নাকি? ছেলেটি কথা শেষ করা মাত্র হাত চালালো মোহর। ছেলেটির চোয়ালে লাগা মাত্র সে গালে হাত দিয়ে বসে পড়ল। সঙ্গে সঙ্গে দ্বিতীয় ছেলেটি তার ওপর ঝাঁপিয়ে পড়ল। এই, মারলি কেন? ততক্ষণে প্রথম ছেলেটি পা চালিয়েছে। প্রচণ্ড একটা আঘাত লাগলো মোহরের কোমরে। এই সময় অন্য ছেলেটাও ছুটে আসায় মারামারি থামল। উঠে দাঁড়াতে পারছিল না মোহর। একটা চড়ের বিনিময়ে যে যত আঘাত সে সহ্য করেছে তা সহ্য করতে তার কষ্ট হচ্ছিল। ভিড় ওদের নিয়ে গেল হেডমাস্টারের ঘরে। তিনিও খবর পেয়ে ঘটনাস্থলে আসছিলেন। মোহরের অবস্থা দেখে তিনি বলে উঠলেন, ইস, তোমার এই অবস্থা কেন হলো? কে মেরেছে? দ্বিতীয় ছেলেটি আত্মরক্ষার জন্য বলে উঠল, স্যার, ওই প্রথমে হাত চালিয়েছে। হাত চালিয়েছে? কেন? কেন মারলো? কি করেছিলিস তোরা? লজ্জা করে না ছেলে হয়ে দল বেঁধে একটা মেয়ের গায়ে হাত তুলতে? আজ 2জনকেই আমি টিসি দিয়ে দেব। ও স্যার নিজেকে মেয়ে বলে মনে করে না, প্রথমজন বলল। আমি কোনো কথা শুনতে চাই না। মোহর, তুমি কেন মেরেছিলে? কি করেছিলে? কিন্তু কিছুই করেনি স্যার। মোহর মাথা নাড়ল। কিছু না করলে তুমি কেন ওকে মারলে? তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, বলো। আমি ভুল বুঝেছিলাম স্যার। মোহর গোজ হয়ে দাঁড়িয়ে রইল। ছেলে দুটো খুব অবাক হয়ে মোহরের দিকে তাকিয়েছিল। সম্ভবত নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিল না তারা। ও হেডমাস্টার মশাইকে
বিচলিত দেখাচ্ছিল। তাহলে ওদের বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই? না, বরং আমি মাথা গরম করে ওদের প্রথমে মেরেছি। সঙ্গে সঙ্গে দ্বিতীয় ছেলেটি বলে উঠল, স্যার, আমরা খারাপ কথা বলেছিলাম বলে। হেডমাস্টার মশাই মাথার ওপর হাত তুললেন। এনাফ, অনেক হয়েছে। আমার সামনে থেকে তোমরা সবাই বিদায় হও। তবে মনে রেখো, এসব আমি কোনো দিন বরদাস্ত করব না। এরকম ঘটনা আর যদি কখনো ঘটে তাহলে আমি সবাইকে দূর দূর করে দেবো স্কুল থেকে। মোহর বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে, আর তার যাওয়া দেখে বোধহয় হেডমাস্টার মহাশয়ের ক্রোধ আরও একটু বাড়ল। শোনো, আমার মনে হচ্ছে তুমি এই হতভাগাদের বাঁচালে, তোমাকে শাস্তি পেতে হবে। নেক্সটটা অ্যানুয়াল পরীক্ষায় প্রত্যেকটা পেপারে তোমার জন্য পাস মার্ক হলো 50, তার নিচে পেলে ফেল্ড, প্রমোশন পাবে না। যাও। স্কুলের বারান্দা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিল মোহর। এখন শরীরে যন্ত্রণা হচ্ছে। পেছন থেকে দৌড়ে এসে দ্বিতীয় ছেলেটি বলল, এই, তুই আমাদের বাঁচালি কেন? কি তোদের বাঁচিয়েছে? না তাকিয়ে হাঁটছিল মোহর। তুই বল। ঘুরে দাঁড়ালো মোহর। আয় না, একা একা লড়। দল বেঁধে মারপিট করিস, লজ্জা করে না? প্রথম ছেলেটি চলে এসেছিল কাছে, জিজ্ঞাসা করলো, হেডমাস্টারের কাছে চেপে না গিয়ে এ কথা বললেই পারতিস। সেটা তোরা বুঝবি না। আর দাঁড়ালো না মোহর। স্কুল থেকে বেরিয়ে হাঁটতে লাগলো যতক্ষণ না নদীর ধারে পৌঁছায়। এখন বিকেল। এদিকে এ সময় খুব কম লোক আসে। খোলা আকাশের নিচে সে শুয়ে পড়ল। অনেক রকম রং এখন আকাশের কে দখল করে রয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো, হেড স্যারকে কথাটা বলে দিলেই হতো। উনি ওদের বকছিলেন দল বেঁধে একটা মেয়ের গায়ে হাত তুলেছে বলে। এই জন্যই সে ওদের বাঁচিয়ে দিল। সমবয়সী যে কোনো ছেলের সঙ্গে সে লড়তে পারে, তাহলে তাকে এমন কৃপার পাত্র হয়ে থাকতে হবে কেন? তাই সে উল্টে কৃপা করল। উঠে বসল মোহর। না, তাকে আরও গায়ের জোর বাড়াতে হবে। সেই জন্যই শিখতে হবে আত্মরক্ষার কায়দা কানুন। ধ্যানদার কাছে তাকে যেতে হবে। তার কথা তার মনে এলো। হলুদপুরে ধ্যানদার একটা আখড়া আছে, জুডো শেখায় তিনি। ইউনিফর্ম পরে ছেলেরা তার কাছে গিয়ে ট্রেনিং নেয়। দূর থেকে দেখেছে মোহর, কোনো দিন কাছে যায়নি। আজই গেলে কেমন হয়? সে উঠে দাঁড়ালো। পকেট থেকে রুমাল বের করতে গিয়ে হাতে কাগজটা ঠেকলো। সেটা বার করতেই মেয়েটার মুখ মনে এলো, রঞ্জনা। ও যদি এভাবেই কাগজটা তাকে না দিত তাহলে এমন কাণ্ড ঘটতো না। সে কাগজটা খুলল। ওপরে একটা গোলাপ ফুল আঁকার চেষ্টা হয়েছে। তার নিচে গোটা গোটা অক্ষরে লেখা, তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাইবা তোমার থাকলেও প্রয়োজন। কী দেবো বলো তো? কি 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 ব্যাস এটুকুই। মাঠের মাঝখানে দাঁড়িয়ে পড়ল মোহর। এর মানে কি? কী দিতে চাই তাকে? প্রেম? ওরা তখন প্রেম নিয়ে অনেক ঠাট্টা তামাশা করেছে। মেয়েটার কাছে প্রেম আছে দেখলে তো মনে হয় না। মোহরের হঠাৎ একটা খারাপ লাগা তৈরি হলো। তার নিজের কাছে তো প্রেম নেই, থাকলে বোঝা যেত। সে চিঠিটার দিকে তাকালো। ছেলেরা মেয়েদের প্রেম দেয়, মেয়েরা ছেলেদের। রঞ্জনা কেন তাকে প্রেম দিতে চাইছে? তাকে কি সে ছেলে ভাবছে? ভাবার কোনো কারণ অবশ্য নেই, কারণ হলুদপুরের সবাই জানে সে মেয়ে। মোহর মাথা নাড়ল। তার বোধ হয় কোথাও ভুল হচ্ছে। রঞ্জনাকে সরাসরি জিজ্ঞাসা করা উচিত, সে কী দিতে চাইছে। ধ্যানদা ওর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কিছু বলবে ভাই? ভাই? ওকে কি ছেলে ভাবছে ধ্যানদা? মোহর হাসল। পেছন থেকে ইউনিফর্ম পরা একটি ছেলে উঠে বসল। ওকে ভাই বলছেন কেন স্যার? ও তো মেয়ে। ভাই শব্দটাকে কি আমরা সবসময় পুরুষ অর্থে ব্যবহার করি? মেয়েরাও তো নিজেদের মধ্যে কথা বলার সময় ভাই বলে সম্বোধন করে। তাহলে ভাই একটা স্নেহসূচক ডাক। ছেলেটির দিকে তাকিয়ে কথাগুলো শেষ করে ঘুরে দাঁড়ালেন ধ্যানদা। তা বলো। আমি জুডো শিখতে চাই। গুড, কিন্তু আমার এখানে তো কোনো মেয়ে শিক্ষার্থী নেই। তাতে আমার কিছু এসে যায় না। তা হঠাৎ তোমার এমন ইচ্ছে হলো কেন? তুমি তো ফুটবল খেলো। ফুটবল দলের খেলা, অন্যের ইচ্ছার ওপর খেলা নির্ভর করে। মোহর সোজা হয়ে দাঁড়ালো। তাছাড়া আমি আত্মরক্ষা করতে শিখতে চাই।
কারোর সঙ্গে মারপিট হয়েছে? হ্যাঁ, দুজন একসঙ্গে ঝাঁপিয়েছিল বলে আমি পারিনি। জুডো শিখলে দুয়ের বেশি আক্রমণকারীকে তুমি সামলাতে পারবে। ঠিক আছে, আমি তোমাকে এখানে নেব, কিন্তু মনে রেখো তুমি আত্মরক্ষার জন্যই জুডো শিখছো। মোহর মাথা নাড়ল। বেশ, কাল 5টার সময় এসো। আর হ্যাঁ, তোমার বাবার মায়ের আপত্তি নেই তো? আমি বললে বাবা না বলবে না। ধ্যানদা হাসলেন। খুব ভালো, কাল এসো। বাড়িতে ঢোকামাত্র সপাটে চড় পড়ল মোহরের গালে, সেই সঙ্গে চিৎকার। কেন মারপিট করেছিস? মেয়ে হয়ে ছেলেদের সঙ্গে লড়তে গেছিলি কী জন্য? নিজের বয়স কত হলো খেয়াল আছে? হেডমাস্টারের কাছে মিথ্যে কথা বলেছিল কেন? মোহরের বাবা জিজ্ঞাসা করল। আজ তোকে আমি মেরেই ফেলবো বলে বসলেন। ছেলে সেজে খুব ঘোরা হচ্ছে। চুলের মুঠি ধরে ঝাঁকাতে লাগলেন মা। ঠিক আছে, ছেড়ে দাও। অন্নদা মুখার্জির গলা ভেসে এলো ওপার থেকে। তুই চুপ করো। তোমার আশকারাতেই মেয়ে এমন ধীরিঙ্গি হয়েছে। এরপর বদ ছেলেগুলোর সঙ্গে বসে সিগারেট খাবে। বল, কেন প্রথমে তুই মেরেছিলি? মায়ের গলায় চির ধরে আসছিল। কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল মোহর। গালের জ্বলুনি অথবা চুল টানা যন্ত্রণাকে সুপেক্ষা করে দাঁতের দাঁত চেপেছিল। তাকে কথা বলতে না দেখে মায়ের রাগ আরও বাড়ছিল। তিনি মুঠোয় ধরা চুলের গোছাটা টেনে মাথা শুদ্ধ ঝাঁকাতে লাগলেন। বল, কেন মেরেছিলি? ওরা খারাপ কথা বলেছিল। যতটা সম্ভব শান্ত গলায় জবাব দিল মোহর। কি খারাপ কথা? মা স্থির হলেন, যদিও তার হাত এখনও মোহরের মাথায়। ছেড়ে দাও না। অন্নদা মুখার্জি এগিয়ে এলেন। এখন কথা মানাচ্ছে। খারাপ কথা বললে তো হেডমাস্টারের সামনেই বলে দিতে পারতো। তোমার মেয়েকে আমার চিনতে বাকি নেই। বল, কি খারাপ কথা বলেছে? একটা মেয়ে নাকি আমার সঙ্গে প্রেম করতে চাইছে, কেটে কেটে বলল মোহর। সঙ্গে সঙ্গে চুল ছেড়ে দিয়ে নিজের ঠোঁটে হাত দিতে গিয়ে সে নানান শব্দ বলল। কি বললি? শুনে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। কোন মেয়ে তোর সঙ্গে প্রেম করতে চাইছে? আমি জানি না। ওরা রসিকতা করছিল, কিন্তু আমার মনে হচ্ছিল কথাগুলো খারাপ। নিশ্চয়ই খারাপ, খুবই খারাপ। ভদ্রমহিলা স্বামীর দিকে তাকালেন। এসব কথা তোমার স্কুলের ছাত্ররা বলাবলি করে নাকি? মা গো। তারপরেই মেয়ের দিকে ফিরলেন। কথাটা হেডমাস্টারকে বললি না কেন? তখন কি হয়েছিল? বলতে আমার লজ্জা করছিল। লজ্জা করছিল? লজ্জা তো মেয়েদের হয়। তার মানে বুঝতে পারছো তুমি মেয়ে, তার জন্যই তোমার লজ্জা পেয়েছিল। এখন থেকে আর ছেলেদের সঙ্গে মিশবে না। কাল থেকে স্কার্ট পরে স্কুলে যাবে। অনেক বড় হয়ে গেছো তুমি। অসম্ভব। আবার মুখে মুখে কথা। এত ছোট চুলে স্কার্ট পরলে মেয়েরা আমাকে শকুন বলে ডাকবে। শকুন? শরীরটা বড়, মাথা ন্যাড়া হয় শকুনদের। অন্নদা মুখার্জি হেসে ফেললেন। ঠিক আছে, আগেও চুল বড় হোক, তারপর না হয় মেয়েদের পোশাক পরবে। যাও, ভেতরে যাও। মোহর গেল না। বলল, বাবা, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? আমি যতই বলি একটা ছেলের গায়ের জোর শেষ পর্যন্ত আমার চেয়ে বেশি হবে। ঠিকই, এটাই প্রকৃতির নিয়ম। হ্যাঁ, কিন্তু নিয়ম না বদলে আমি কিন্তু প্রকৃতির বিরুদ্ধে লড়তে পারি। কিভাবে? আত্মরক্ষা করা শিখতে হবে। আমি জুডো শিখতে চাই। জুডো? মা হতভম্ব। হ্যাঁ, আমি আজই ধ্যানদার সঙ্গে কথা বলে এসেছি। উনি জিজ্ঞাসা করেছেন যে তোমাদের অনুমতি আছে কি না। কাল যেতে বলেছেন। নেই, একদম নেই। একই তো মেয়েলি ব্যাপারগুলো দেখতে পাওয়া যায় না, তার উপর জুডো শিখলে তো কথাই নেই, মা বলে উঠলেন। জুডো শিখলে কেউ আমার সঙ্গে লাগতে সাহস পাবে না। কোনো মেয়ে জুডো জানে শুনলে পাত্রপক্ষ এগোবে? পাত্রপক্ষ? তোমাকে বিয়ে দিতে হবে তো। জুডো শিখলে কেউ তোমার ধারে কাছে ঘেঁষবে? মা, তুমি বুঝছো না। বাবা, তুমি কিছু বলো। অন্নদা মুখার্জি মেয়ের দিকে তাকালেন। এক কথায় ফুটবল ছেড়ে দিয়েছে মোহর, যা তার স্ত্রীর হাজারবার বলা সত্ত্বেও ছাড়েননি। স্কুলের মারপিটের কথা তিনি পরে জেনেছেন। জেনে বিরক্ত যেমন হয়েছিলেন, ঠিকই রেগেও গিয়েছিলেন, কিন্তু তিনি রাগ প্রকাশ করার সুযোগ পাননি। ওর মা সেটা করায়। নিজে রাগ করে করে যা করা যায়, অন্যকে সেই ভূমিকায় দেখলে তা আর করা যায় না। হেডমাস্টার মশাই অবশ্য তাকে বলেছেন। তবু আমি মেয়েটার প্রশংসা করব।
উনি এখনও পর্যন্ত কথাটাকে মেনে নিতে পারছিলেন না। বললেন, এবছর তোমার পাস মার্ক 50, প্রমোশন পেতে গেলে অন্যদিকে মন দেওয়া চলবে না। আমি তো কখনোই 60 নিচে পাই না বাবা, কিন্তু আমাকে আত্মরক্ষা শিখতেই হবে। তোমরা তো সবসময় আমাকে বাঁচাতে পারবে না। 5টা থেকে 6টা, তুমি আমার কথা রাখবে না বাবা? ঠিক আছে, শিখে দেখো কতদিন ভালো লাগে। অন্নদা মুখার্জি না বলে পারলেন না। মোহর বলল, থ্যাংক ইউ বাবা। ধ্যানদাকে বলে এসেছিলাম আমি বললে তুমি না বলবে না। এখন একটা মেয়ে ভালো ফুটবল খেলে, বুটের ওপর ঝাঁপিয়ে পড়ে বল ছু মেরে নিয়ে আসে, ভয় ডর কম। কিন্তু জুডো শুধু সাহস থাকলেই শেখা যায় না, শরীরটাকেও চাবুকের মতো চালাতে হয়। হলুদপুরের জুডো শিক্ষার্থীদের মনে হয়েছিল মোহর প্রথম দিনেই কেটে পড়বে, কিন্তু ঘটনাটা ঘটল না। ধ্যানদাও অবাক হয়ে গেলেন। যা শেখাচ্ছেন তাই রপ্ত করে নিচ্ছেন অনেক কম সময়ে মোহর। এক্সারসাইজ করার সময় কখনো বলছে না সে ক্লান্ত। খুব দ্রুত সে সিনিয়র ছাত্রদের কাছাকাছি হয়ে উঠে আসছে। মেয়ে বলেই ধ্যানদা যা কিছু অনুশীলন মোহর করে নিজে তার সঙ্গী হয়, অন্য ছেলেদের ওর সঙ্গে দেয় না। শুধু জেদ আর নিষ্ঠা মেয়েটাকে আলাদা করে তুলেছে বলে ধারণা ধ্যানদার। এখন তিনি ছাত্র শব্দটিকে উভয় লিঙ্গের ক্ষেত্রে প্রয়োগ করছেন। এমন ছাত্র পেলে যে কোনো শিক্ষকের উৎসাহ বাড়ে। মোহর জুডো শিখছে এই খবর হলুদপুরের সবাই জেনে গেল। স্কুলের যেসব ছাত্ররা ওকে মেয়ে ভাবতে চাইতো তারা উদাসীন হলো। যাদের সঙ্গে মারপিট হয়েছিল তারা এড়িয়ে যেতে লাগলো, আর উঁচু ক্লাসের ছাত্ররা বিস্মিত চোখে ওর দিকে তাকাতে লাগলো। কেউ আর ঘাটাচ্ছিল না। টিফিনের সময় মোহরের মনে পড়ল রঞ্জনদার কথা। অনেক দিন হয়ে গেল চিঠিটা সে পেয়েছে, কিন্তু তারপর ওর সঙ্গে আর দেখা হয়নি। হয়তো সেই মারপিটের কথা জানার পর রঞ্জনা তাকে এড়িয়ে চলছে। চিঠিতে ও যা দিতে চেয়েছিল তা নিয়ে আর উচ্চবাচ্য করছে না। সে মেয়েদের দঙ্গলে দাঁড়ানো রঞ্জনার দিকে এগিয়ে গেল। রঞ্জনা, সঙ্গে সঙ্গে মেয়েদের কেউ কেউ ঠোঁট চিপে হাসতে লাগলো। বাকিরা গম্ভীর মুখে অন্যদের দিকে তাকালো। একজন বলল, এই রঞ্জনা, তোকে ডাকছে। রঞ্জনা যেন বিরক্তভাবে এমন ভঙ্গি করে তাকালো এবং বলল, কি ব্যাপার? তোর চিঠিটা। হঠাৎ গলা নামালো রঞ্জনা। এখানে না, বিকেলে বাড়িতে এসো। বিকেলে আমার জুডো ক্লাস আছে। রঞ্জনা দাঁড়ালো না। ফিরে গিয়ে বন্ধুদের কিছু একটা বলতেই তারা সশব্দে হেসে উঠল। ক্লাসে ফিরে এলো মোহর। এখন সে ইচ্ছে করলে স্কুলের মাঠে গিয়ে ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারে, কিন্তু ইচ্ছেটাই করছিল না। নন্দিনী বলে একটা মেয়ে বসেছিল ক্লাসে, বসে বই পড়ছিল। কাছে গিয়ে মোহর জিজ্ঞাসা করলো, কি পড়ছিস রে? নন্দিনী বইটা দেখালো, বিভূতিভূষণের চাঁদের পাহাড়। বইটা ইতিমধ্যেই পড়ে ফেলেছে মোহর। বড় বড় চোখ করে বলল, দারুণ। ফ্যানটা? ফ্যানটা মানে কি? ছোটোখাটো রোগা চশমা পড়া নন্দিনীকে বিস্ময়ের চোখে তাকালো মোহর। ও, ফ্যানটা মানে ফ্যান্টাস্টিক। তুই কালো ভ্রমর পড়েছিস? না। তুই গল্পের বই পড়েছিস? নন্দিনী যেন খুব অবাক হয়ে গেল। কেন, আমি কি পড়তে পারি না? না, মাথা নেড়েছিল নন্দিনী। আমি তা বলছি নাকি, আসলে তুই তো ছেলেদের মতন খেলাধুলা করিস, বই পড়ার সময় পাস না, তাই বললাম আর কি। তার মানে ছেলেটা গল্পের বই পড়ে না? বলল মোহর। আমার দাদা তো পড়ে না, বলে সময় নেই। দাদার জন্য আমার খুব খারাপ লাগে। ধ্যানদার আখড়া এসে মোহর জানতে পারল একজন শিক্ষার্থীর অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তাকে নিয়ে তিনি হাসপাতালে গিয়েছেন। সবাই প্রণেশ কি ভুল করেছে তা নিয়ে আলোচনা করছিল। প্রণেশ নামের ছেলেটি একা একাই অনুশীলন করছিল। ছেলেটার বয়স অন্তত 20 হবে। খুব চোয়াড়ে দেখতে, গায়ে যে জোর আছে তা দেখলেই বোঝা যায়। এখানে ওর কোনো বন্ধু আছে বলে মনে হয় না। ওকে কারোর সঙ্গে গল্প করতে দেখেনি মোহর। প্রণেশকে দেখলেই মোহর অদ্ভুত রকমের আচরণ বোধ করে। প্রণেশের শরীর, বেপরোয়া ভাব এবং উদ্ধতই হয়তো এই আকর্ষণ তৈরি হতে সাহায্য করেছে। সেই প্রাণেশেরা আজ একা একা অনুশীলন করতে গিয়ে এমন বেকায়দায় পড়েছে যে হাড় ভেঙে যাওয়া
অস্বাভাবিক নয়। মোহরের খারাপ লাগছিল। একজন তাকে অনুশীলন করবে কথা জিজ্ঞাসা করায় সে মাথা নেড়ে না বলে হাঁটতে শুরু করল। ধান্দা বলেন, পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না। যে কাজ তোমার করার কথা সেটাই মন দিয়ে করে যাও। কোনো অজুহাতে যদি হাত সরিয়ে না নাও তাহলেই সাফল্য আসবে। কথাগুলো মনে রাখার চেষ্টা করে মোহর। তার মনে এখনই ফিরে গিয়েছিল তার অনুশীলন করা উচিত। একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে সে কেন ফাঁকি দেবে? এটা তো একটা অজুহাত। মোহর ফিরে এলো, পোশাক পাল্টে অনুশীলনে নামলো সে। কিছুক্ষণের মধ্যেই মগ্ন হয়ে গেল মোহর। ধ্যানদা দেখিয়ে দেওয়া মুভমেন্টগুলো একের পর এক শেষ করে তার শরীরটা যেন সহজ হয়েছে। আজকাল বিকেলে অনুশীলন না থাকলে মনে হয় কি যেন বাকি হয়ে গেল, আর তখন কিছুতেই স্বস্তি আসে না। এখন দেরিতে সন্ধ্যা হয়। অন্নদা মুখার্জি তাকে বলেছেন, যেখানেই যাও সন্ধ্যের অন্ধকার নামার আগেই বাড়ি ফিরবে। এখন বাড়িতে ফিরে স্নান না করে কিছুই ভালো লাগবে না। জোরে জোরে হাঁটছিল। এখনও মাথার ওপর রোদ। শীত আর গ্রীষ্মের মধ্যে কি ফারাক। হঠাৎ মুখ তুলতে না তুলতেই সে দেখতে পেল রঞ্জনা তাকে ডাকছে। বাড়ির ছাদে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে ডাকছে। মোহর দাঁড়ালো। রঞ্জনাদের বাড়িটা দোতলা, অবস্থা বেশ ভালো। সে ইতস্তত করে একটু এগিয়ে যেতে দুজন মানুষকে দেখতে পেল। বয়স্ক দুই নারী পুরুষ বারান্দার চেয়ারে বসে কথা বলছিলেন। ওকে দেখে বেশ বিস্ময় হলেন তারা। তুমি? জিজ্ঞাসা করলেন মহিলাটি। আমার নাম মোহর, রঞ্জনার সঙ্গে পড়ি। ও, তুমিই মোহর? তুমি তো ফুটবল খেলতে। হ্যাঁ, এখন খেলো না? মহিলাটা যেন অসীম কৌতূহল। না। মোহর ভেতরের দিকে তাকালো, কিন্তু রঞ্জনাকে দেখতে পেল না, অথচ রঞ্জনাই তাকে ডেকেছে। এবার পুরুষটি বললেন, তোমার কথা আমি শুনেছি, খেলাও দেখেছি। তোমাকে দেখে কে বলবে তুমি মেয়ে? এখন তোমার উচিত নিজেকে চেঞ্জ করা। অবশ্য তোমার বাবা মা ভালো বুঝবেন। মহিলা বললেন, রঞ্জনার সঙ্গে দেখা করতে এসেছো? যাও, ও ভেতরেই আছে। মোহর ভেতরে ঢুকল। চারপাশে স্বাচ্ছন্দ্যের চিহ্ন রয়েছে। এই সময় সে রঞ্জনাকে দেখল, আর তার একটা ঘরে রঞ্জনা দাঁড়িয়ে রয়েছে। চোখাচোখি হতেই হাসল সে। মোহর বলল, কি বলবে বলো? আমাকে বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে এসছে। মোটেই না, এখনও দেরি আছে, আমার ঘরে চলো। রঞ্জনা হাঁটতে লাগলো। ওকে অনুসরণ করে দোতলায় নিয়ে এলো মোহরের সাথে। একতলায় একজন কাজের লোক নজরে এসেছিল। ফাঁকা দোতলা। রঞ্জনার ঘরটা ভীষণ সুন্দর। জানলায় রঙিন পর্দা টানা। সে বলল, বসো। মোহর বসলো। রঞ্জনা আবার হাসলো। তোমাকে দারুণ দেখাচ্ছে। আমাকে? সারা শরীরে ঘাম। ঠাট্টা করছো? মোটেই না। ঘাম বলেই ঠিক ছেলে ছেলে মনে হচ্ছে। অবশ্য ছেলে হলে মা বাবা তোমাকে ভেতরে ঢুকতে দিতেই না। আমার বয়ে গেছে সত্যিকারের ছেলেদের সঙ্গে মিশতে। রঞ্জনা হাসলো। মোহরের মনে হলো ক্লাসে যে রঞ্জনাকে সে দেখে তার সঙ্গে এখনকার রঞ্জনার কোনো মিল নেই। নীলচে স্কার্ট পরা এই রঞ্জনা অনেক পুতুল পুতুল, মুখগুলো গোলাপি আভা। মোহর বলল, কি বলবে বলো? আমি তোমাকে চিঠি লিখেছি বলে শ্যামলরা তোমাকে সেদিন খুব মেরেছিল না? মোহর মাথা নাড়ল, মুখে কিছু বলল না। কি জেলাস! তুমি কি চিঠিটা দেখিয়েছ? না। কিন্তু চিঠির মানে কি? রঞ্জনা জবাব না দিয়ে চট করে পর্দা সরিয়ে বাইরেটা দেখে নিল। তারপর নিঃশ্বাস চেপে বলল, তুমি বোঝোনি? না। কিন্তু তুমি একটা যাচ্ছে তাই। হঠাৎ কাছে ছুটে এলো রঞ্জনা। বসে থাকা মোহরের মাথাটা বুকে চেপে ধরে বলল ফিসফিস করে, আই লাভ ইউ। বুকে গাল চেপে থাকার অস্বস্তি যেমন হচ্ছিল, তেমনই আরেক ধরনের নরম অনুভূতিতে আক্রান্ত হলো মোহর। সে অনুভব করল রঞ্জনার শরীর তার চেয়ে অনেক বাড়ন্ত। কোনো মতে মাথাটা সে নামালো। কী হচ্ছে? একটু সরে দাঁড়ালো রঞ্জনা। আমাকে তোমার ভালো লাগে না? মোহর তাকিয়ে দাঁড়ালো। রঞ্জনা গাঢ় গলায় বলল, আমাকে দেখতে খারাপ? না, তুমি তো সুন্দরী। তাহলে তোমাকে আমার ভালো লাগে? আমাকে তোমার ভালো লাগে না? আমি কি বলেছি খারাপ লাগে? সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে অদ্ভুত উল্লাসের শব্দ উচ্চারণ করলো রঞ্জনা। তারপর হাত বাড়িয়ে বলল, তাহলে কথা দাও আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। বাহ, এরকম কথা কি করে দেব? আমি তো বাবাকে ভালোবাসি। ওহ, বাবা মায়ের কথা বলছি না, অন্য কোনো মেয়েকে।
বেশ, স্কুলে কিন্তু আমরা কথা বলবো না, কেউ জানতে পারবে না আমাদের কথা। শুধু সপ্তাহে 2-3 দিন তুমি আমাদের বাড়িতে আসবে দেখা করতে। না, 3 দিন নয়, 4 দিন, প্রমিস। শীতকালে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে। শীতকালে অনেক দেরি আছে। আমার আজ যে কী ভালো লাগছে। এই তোমার এটা কি ফার্স্ট লাভ? মোহর আচ্ছনের মতো বলল, হ্যাঁ। রঞ্জনা পায়ে পায়ে কাছে এলো, তারপর বলল, তুমি কি? কেন? আমি তোমাকে একটা জিনিস দিতে চেয়েছিলাম, তুমি নিচ্ছ না কেন? মোহরের মনে পড়ে গেল চিঠিটার কথা। সে বলল, জিনিসটা কি তাই বুঝলাম না। তোমাকে নিয়ে আর পারি না, দাঁড়াও। রঞ্জনা দৌড়ে চলে গেল ড্রেসিং টেবিলের সামনে, পছন্দ করে একটা লিপস্টিক তুলে নিয়ে পাশের বাথরুম ঢুকে গেল। হঠাৎ মোহরের মনে হলো যে সে যেন সত্যি আর মেয়ে নেই, ছেলে হয়ে গিয়েছে। রূপকথার রাজকুমার হয়ে নীলবরণ্য রাজকন্যের কাছে এসেছে। সেই মেয়ে বলে কেউ এখানে অনুকম্প করার জন্য বসে নেই। রঞ্জনা বেরিয়ে এলো বাথরুম থেকে। মোহর দেখল ও মুখ ধুয়ে ফেলেছে। লিপস্টিক রেখে দিয়ে ও একটা ভাঁজ করা কাগজ নিয়ে এলো। রাত্রে ঘুমোবার আগে খুলে দেখবে কি আছে এতে। বললাম তো, ধরো ওতে ঘোল আছে। খুশি? কাগজের ভাঁজ খুলতে ইচ্ছে হলেও সেটাকে পকেটে ঢোকালো মোহর। তারপর বলল, যাই। যাই বলতে নেই, বলো এসো, আসছি। মোহর হেসে বলল, আসছি। নিচে রঞ্জনার মা এবং বাবা বসেছিল একইভাবে। মোহরকে চলে যেতে দেখে রঞ্জনার বাবা হেসে জিজ্ঞাসা করল, লাস্ট পরীক্ষায় তোমার পার্সেন্টেজ কীরকম ছিল? 65। বা ভালো, তবে আরও বাড়ানো দরকার। রঞ্জনার সঙ্গে পড়াশোনা নিয়ে কথা বললে? হ্যাঁ। গুড, মাঝে মাঝে এসো, আলোচনা করলে দুজনেই উপকৃত হবে। বাইরে তখন অন্ধকার নাব্য নাব্য করছে। মোহর দৌড়াতে লাগলো। সময়কে হারাতে সে মরিয়া হয়ে উঠেছিল। ইদানিং অনুশীলনে থাকায় তার শরীরে এখন অনেক হালকা হয়েছে। বাড়ির কাছাকাছি পৌঁছে যেতেই সে নিজের নামটা শুনতে পেল। ও মুখ ফিরিয়ে দেখলো শান্তিবাবু। ওদের গেম টিচার আর অন্নদা মুখার্জি একসঙ্গে দাঁড়িয়ে আছে। অতএব দাঁড়াতে হলো। অন্নদা মুখার্জি জিজ্ঞাসা করলেন, ওভাবে ছুটছ কেন? সন্দেহ হয়ে গেছে যে। মাথা নামালো মোহর। ও, ওটা একটু আগে খেয়াল করলে এভাবে দৌড়াতে হতো না। অন্নদা মুখার্জি শান্তিবাবুর দিকে তাকালেন। শুনেছি একটা লোক পেছনে বাঘ দেখে এমন গতিতে দৌড়েছিল, যা কার্ল লুইস কোনো দিন পারেননি। আমার মেয়ের সেই দশা। সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরার কথা, যেহেতু হনুমানের মতো সূর্যটাকে বগলে আটকে রাখতে পারিনি, তাই এভাবে দৌড়াচ্ছে। শান্তিবাবু বললেন, কিন্তু খুব ভালো। স্টেপিংটা সামান্য ঠিক করতে পারলে ও চ্যাম্পিয়ন হবেই। হ্যাঁ রে, তুই লম্বা হয়েছিস মনে হচ্ছে। অন্নদা মুখার্জি বললেন, হ্যাঁ, জুডোর ক্লাসে ভর্তি হওয়ার পর ড্যাঙা ড্যাং হয়ে উঠেছে। শান্তিবাবু বললেন, কাল ছুটির পর আমার সঙ্গে দেখা করবি। ঘাড় নেড়ে ধীরে ধীরে বাড়িতে ফিরে এলো মোহর। মোহরের এখন একটা নিজস্ব ঘর হয়েছে। দেয়াল জুড়ে অনেকের পোস্টার সাঁটা। সবচেয়ে বড় পোস্টারটা ছিল লেভ ইলিয়াসের। সেই জায়গাটা এখন খালি। পেলে, মারাদোনা আর মাইকেল জ্যাকসন এখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সারাক্ষণ। রাত্রে খাওয়া দাওয়ার পর সে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে কাগজটা খুলে সে অবাক হলো। ঠিক মাঝখানে লাল লিপস্টিক দিয়ে তোলা ঠোঁটের ছাপ, নিটল দুটো কমলালেবুর কোয়ার মতো। তলায় লিপস্টিক দিয়ে লেখা, টেক ইট। অদ্ভুত আচ্ছন্ন হয়ে এলো মোহর। তাহলে এটাই দিতে চেয়েছিল রঞ্জনা? দুটো ঠোঁটের ছবি। চিনচিনে অনুভূতি ছড়িয়ে যাচ্ছিল শিরায় শিরায়। রঞ্জনাকে খুব ভালো লাগছিল এখন। তার নিজের কোনো ভাই বোন নেই, সে তাকে দু হাতে জড়িয়ে আদর করতে পারে। মা বাবা এখন যেন অনেকটা দূরেই। এই মুহূর্তে ওর ইচ্ছে করছিল রঞ্জনাকে আদর করতে। একটা ঝরঝর ভাব, বুকের ভেতর উথাল পাথাল। বিকেল হলেই রঞ্জনার বাড়ির তীব্র আকর্ষণ যে কদিন ধরে আচ্ছন্ন করে রাখলো মোহরকে, সে খুব আনন্দিত হচ্ছিল। তার মনে হতে লাগলো রঞ্জনা ছাড়া পৃথিবীতে তার কোনো আপনজন নেই। রঞ্জনের ওপরের ঘরে পৌঁছানো মাত্রই সে অসাড় হয়ে যায়। কাছে পিঠে না থাকলে রঞ্জনা যখন তাকে আদর করে তখন মরে যাওয়ার ইচ্ছে জাগে। কী সুখ! একটা কথা সে কাউকে বলতে পারে না যে তার চেয়ে অনেক বেশি রঞ্জনা জানে। রঞ্জনা নাকি এসব বই পড়ে শিখেছে। ওদের বাড়িতে ছোটদের বই নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। ওর ঘরেই শরৎচন্দ্রের গ্রন্থাবলী আছে। আর একটা পাতা খুলে পড়ছিল রঞ্জনা। কিরণময়ী দিবাকরের শীতল কণ্ঠে চুম্বন করে খিলখিলিয়ে হেসে উঠেছিল। রঞ্জনা গালে হাত দিয়ে প্রশ্ন করেছিল, বলো তো, শীতল ওষ্ঠ মানে কি? ঠান্ডা ঠোঁট, চটপট জবাব দিল মোহর। ঠোঁট কখনো ঠান্ডা হয়?
ভেবে কুল পায়নি মোহর। রহস্যময়ীর মতো রঞ্জনা বলেছিল, প্রথম দিন তোমার ঠোঁট শীতল ছিল, একেবারে বরফ, বুঝলে মশাই। মাঝে মাঝে পড়াশোনার কথা উঠে পড়ে, কিন্তু রঞ্জনা সেটা চাপা দেয় অন্য প্রসঙ্গ টেনে। একই সঙ্গে তার মা বাবার কাছে অভিনয় করতে একটু কুণ্ঠিত হয় না, অথচ স্কুলে সে এমন ভান ধরে যেন মোহরকে চেনেই না, মোহরের দিকে আর চোখেও তাকায় না। কোনো বিকেলে সে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বসে থাকে। মোহর বিব্রত ভঙ্গিতে জিজ্ঞাসা করে, কী হলো তোমার? আমি তোমার সঙ্গে কথা বলবো না, ঠোঁট ফোলালো রঞ্জনা। কেন, আমি কি করেছি? ওই যে রোগা বাংলা নন্দিনীর সঙ্গে মধ্যে কি পেয়েছো যে অতক্ষণ গল্প করতে হবে? নন্দিনীর মুখ মনে পড়তে হেসে উঠল মোহর। ওমা, আমরা গল্পের বই নিয়ে কথা বলছিলাম। গল্পের বই? তুমি গল্পের বই পড়ো? হ্যাঁ, আমি বই না পড়লে রাত্রে ঘুমাতে পারি না। আমি পড়ি না। কাছে এলো রঞ্জনা। অন্য কোনো মেয়ের সঙ্গে তোমাকে কথা বলতে দেখলে আমার মন খারাপ হয়। আর শোনো, তুমি কখনো ওমা বলবে না। কেন? মোহর অবাক হয়ে তাকালো। উমা কথা না মেয়েরা বলে, তুমি বলবে না। দু হাতে জড়িয়ে ধরল রঞ্জনা। অন্নদা মুখার্জি এক সকালে মেয়েকে ডাকলো। তোর কি হয়েছে? মোহর তাকালো। কেন, কি আবার হবে? তোর চেহারাটা খারাপ হয়ে গিয়েছে, আয়না দেখেছিস? মা পাশেই ছিল, বললেন, আরও জুডো শেখাও, চেহারা থাকবে কি করে? অন্নদা মুখার্জি গভীর মুখে বললেন, তোমার মেয়ে অনেক দিন জুডো ক্লাসে যায়নি। মোহর, তুই আমাকে তোর কি প্রবলেম খুলে বল। ধ্যান এসেছিল আমার কাছে, ও খুব দুঃখ পেয়েছে। তুই তো এমন ইরেসপন্সিবল ছিলিস না। মোহর ওপরের দিকে তাকালো। আমার কিছু হয়নি। তোর এবার পরীক্ষার রেজাল্ট জানিস? 53%, অঙ্কে 50। আর একটা নম্বর খুব কম পেয়ে থাকলে প্রমোশন আটকে যেত। হাফ ইয়ারলিতে 82 পেয়েছিলি। একটা মানুষ যখন নিচে নামে তখন তার প্রতিক্রিয়া সব দিক থেকেই হয়। ফুটবল ছেড়ে দিয়েছিস বলে কি তোরা কোনো কিছু ভালো লাগছে না?